রোকনউদ্দিনের কাছে শুনে আসি মনির ভাই। ব্রিগেডিয়ার রোকনউদ্দিন, আপনার কাছে ব্রিগেডিয়ার জেনারেল রোকনউদ্দিন যেটা জানতে চাই যে দর্শকে যে বিএনপি সম্পর্কে অনেক অভিযোগ করলো, আর আজকে তারেক রহমানও বললেন যে দলকে বিক্রি করা যাবে না, দলকে বিক্রি করে নিজের স্বার্থ উদ্ধার করা যাবে না। সেরকম ঘটনা ঘটেছে, আমাদের দর্শকের কথাই উঠে এসেছে বা আমরা নিজেরাও পত্র-পত্রিকায় দেখি। তো বিএনপির এই প্রসঙ্গে মানে আপনার কি বলার আছে যে বিএনপি সম্পর্কে আমরা জামাতে ঠিক আছে, জামাত বা জামাতের সাথে যারা লেজুর ভিত্তিক রাজনীতি করতেছে তাদের এখন আন্দোলনে আছে, তাদের নীতিগতভাবে কতটুকু ঠিক আছে সেই বিষয়টাও সামনে রাখা উচিত। পাশাপাশি আমরা যেটা জানি 5ই আগস্টের ঘটনায় আপনি নিশ্চয়ই একটা অডিও শুনেছেন শেখ রেহানা এবং সালমানের, এবং সেখানে বলা হয়েছিল যে মার্শাল ল করার একটা সিদ্ধান্ত ছিল, কিন্তু কে রাজি হয় নাই সেখানে? রাষ্ট্রপতি রাজি হয় নাই নাকি সেনাপ্রধান রাজি হয় নাই? এরকম একটা প্রশ্ন উঠেছে। তো সেই প্রসঙ্গ আপনার কাছে একটু শুনতে চাই। ধন্যবাদ। প্রথমেই আসলে ওই রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আমার মন্তব্য উপস্থাপন করার আগে আমি এই যে পিআর পদ্ধতিটা সম্বন্ধে 2 লাইন বলবো। কারণ এটা দেখেন, আমি যদি এখন জিজ্ঞেস করি যারা পিআর পদ্ধতি চাচ্ছে এর ভিতর থেকে মানে কত পার্সেন্ট লোক, জনগণ বলেন এবং এই নেতৃবৃন্দ বলেন, এদের ভিতরে পিআর ইট ইজ নট এ নিউ সাবজেক্ট। দুনিয়াতে অনেক উন্নত বিশ্বের অনেক দেশে, যেমন মনে করেন জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, জাপান, দক্ষিণ কোরিয়া, এইসব দেশে সাকসেসফুলি এরা পিআর পদ্ধতি চালু করছে। এবং এই পিআর পদ্ধতি কিন্তু একদিনে হয় না। পিআর পদ্ধতি এটা চালু করতে হয় এবং আস্তে আস্তে এটাকে অনেক রিফাইন করতে হয়। তো আমার কথা হচ্ছে যে এই জিনিসটা এমন একটা জিনিস, গোজামিল দিয়ে লোকজন চালাই যাচ্ছে, শুধু একটা পয়েন্ট বলতেছে যে এখানে কোনো ব্যক্তির এগেনস্টে ভোট দেবে না, মার্কার এগেনস্টে ভোট দেবে, দলের এগেনস্টে ভোট দেবে। সো এইটা দিয়েই প্রচারণা চালাচ্ছে। কিন্তু যারা এটা এই পয়েন্টটাকে উপস্থাপন করছে, আমার মনে হচ্ছে যে তারাও ঠিক মতো এটাকে এক্সপ্লেইন করে নাই, এবং যারা এটার বিপক্ষে কথা বলতেছে তারাও না। তো কাজে পিআর আসলে অনেকে বুঝেই না পিআর কি জিনিস, মানে এটাও একটা বাংলাদেশের বেশিরভাগ আমি সেটাই বলতেছি, আমরাও কিন্তু অনেকটা ক্লিয়ার না যে আসলে সেটাই। এটা অনেক স্টাডির বিষয় আছে, আমি নিজে বলতেছি। আমি প্রথমে পিআর দেখে তারপর এটাকে অনেক ব্রাউজ করলাম, তারপর অনেক রিসোর্স ঘেটে দেখলাম যে ইটস এ হিউজ সাবজেক্ট। এটার অনেক কনোটেশন আছে, এটার অনেক শাখা প্রশাখা আছে, এটার অনেক এক্সপ্লেনেশন আছে। এটা শুধু ওই যে একজন প্রবাসী মনির ভাইকে প্রশ্ন করলো পিআর পদ্ধতি সেই, তো এরকম করলে তো হবে না। পিআর পদ্ধতি টম ডিক অ্যান্ড হ্যারি এভরিবডি উইল নট আন্ডারস্ট্যান্ড, সবাই বুঝবে না। তো সেই জন্য এই পিআর পদ্ধতিটা নিয়ে জনগণকে ধোঁয়াশায় না রেখে এটা ক্লিয়ার করা উচিত, 1 নম্বর। এবং যারা কথা বলতেছে আমি তাদেরকে বলবো যে আপনারা পিআর পদ্ধতিটা স্টাডি করেন। এটার ভালো দিক খারাপ দিক আছে আমাদের সমাজে। বাট আমি শুধু একটা জিনিস বলতে পারি, পিআর পদ্ধতির মতো আমি শুধু পিআর পদ্ধতি বলতেছি না, অ্যান্ড আমাকে আবার মনে করেন না যে আমি পিআর পদ্ধতিকে সাপোর্ট করতেছি 100%। এইরকম একটা কিছু আমাদের দেশে আস্তে আস্তে এটা চালু হওয়া উচিত ফ্যাসিবাদের উত্থানের পথকে রোধ করার জন্য। এবং কারণ একটা দলকে কখনো, একটা দলের হাতে ক্ষমতা যদি যায়, ফ্যাসিবাদের রাস্তা খোলা রইল। সোজা কথা, এটা খেয়াল রাখতে হবে। একবারে ক্লিয়ারলি বললাম আর কি, আমি পলিটিক্যাল সায়েন্স ছাত্র, আমি জানি। তো সেই জন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই নিয়ে আমি আর আগাবো না, কারণ এটা ডিটেল ডিসকাশন দরকার। এরপরে দরকার হলে পিএর আপনি আলাদা একটা করেন। নেক্সট হচ্ছে এই যে আপনি রাজনৈতিক দলগুলোর কথা বললেন, আপনি আমাকে বলেন ক্ষমতায় কে জিতবে? মুনির ভাই আপনি বলেন, আপনি আপনার এলাকা থেকে আপনি জিতবেন, এটা কি আপনি গ্যারান্টি দিতে পারেন? পারেন না। এরকম কেউ পারে না, তো কোনো দলই পারে না। মানে ক্ষমতায় কে যাবে এইটা যদি আপনারা মনে করেন, যেমন আমাকে বিএনপির নেতা, আমি এই যে কিছুদিন আগে দেশে গেছিলাম, ওখানে একজন অনেক হেভিওয়েট নেতা, অনেকদিন পর দেখা হয়েছে, উনি মালয়েশিয়ায় ছিলেন, পরে আসছে, ওনার সাথে দেখা হয়েছে, কারণ একসাথে আমরা কাজ করছি ওই ইলেকশনের সময় আমি যখন চাকরিতে ছিলাম। তো উনি নিজেই দুঃখ করে বলতেছে যে ভাই কি বলবো, আমাদের এই দলের ভিতরে লোকজন তো বিভ্রান্ত হয়ে গেছে, তারা মনে করতেছে তারা ক্ষমতায় চলে গেছে। কিন্তু এটার জন্য যে মাঠ পর্যায়ে কাজ করতে হবে, জনগণের সাথে জনসংযোগ করতে হবে, নিজেদের দলের ভিতরে সংস্কার করতে হবে, এই জিনিসগুলোকে ওভারলোক করতেছে। আওয়ামী লীগ গেছে, তারপরে বিএনপি আসবে,
এইটা এটা তো কোনো অল্টারনেটিভ না, এটা কোনো কথা না, এটা কোনো সলিউশন না। সমীকরণ আমি আপনার এই ইয়েতে আগে বলছি, এইবার নির্বাচনে সমীকরণ কিন্তু ডিফারেন্ট হবে, ভিন্ন হবে। এটা সোজা সমীকরণ হবে না যে এখন বিএনপি বড় দল, জামাত আরেকটা দল, এক দল ক্ষমতায় যাবে আরেক দল ইয়ে থাকবে, বিরোধী দল থাকবে। মানে বড় দল হিসেবে অটোমেটিকলি যেটা চিন্তা করা হচ্ছে যে বড় দল হিসেবে বিএনপি ক্ষমতায় চলে আসবে, এটাও বিএনপি না, আমি ওটা বলতে, আচ্ছা কে আসবে এটা কি আপনি বলছেন যে না, মানে তারেক রহমানও কিন্তু বারবার বলছে যে এটা এত সহজ হবে, এটা কেউ বলতে পারে না। এটা নির্বাচনের আগে আপনারা, আমরা এই যে বিশেষ করে রাজনৈতিক দলগুলা নেতারা কথায় কথায় জনগণ 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 বলে নিজের কথা জনগণ নাম দিয়ে চালাই দেয়, আমরা বুঝি না। তো জনগণের মত তো আপনার নিতে হবে। হাসিনাও তো জনগণ জনগণ বলছে, ভোট নিছে রাতের বেলায়, ভোট দিতে পারে নাই কেউ। তো এরকম হলে তো হবে না। খালি জনগণকে জিম্মি করে রাজনৈতিক দলগুলো যদি এখনো রাজনীতি করে যায় এবং নিজেদের কথা, নিজেদের পার্টির এজেন্ডা ছাইরা যায়, জনগণের কোনো মতামত নিল না, তাহলে যেমন এই যে পিআর এর ব্যাপারে আমি বলি, ঠিক আছে বিএনপি এবং অন্যান্য দলের সাথে মত হচ্ছে না, আলী রিয়াজ সাহেব ওনার বৈঠকে করতে পারতেছে না, বিএনপিও তো বলছে, বলে ঠিক আছে দরকার হলে যান গণভোটে যান, জনগণের রায় নেন, সোজা কথা, জনগণের রায় নেন। এখন শুধু জনগণ জনগণ বললে তো হবে না। তো সেই জন্য আমি বলতেছি এবার সহজ সমীকরণ হবে না, কে ক্ষমতায় যাবে এটা এখন কেউ বলতে পারে না, এটা জনগণই সিদ্ধান্ত নেবে। এইটা এখন আমি একটা কথা বলি, এটা হচ্ছে ভাগের পিঠা, যার যেটা যখন জনগণের কাছে যাবে, জনগণ জানে কে কিরকম, ওইভাবেই কিন্তু এদেরকে সিলেক্ট করবে। তো কাজে এইটা নিয়ে এখন বেশি লাফালাফি করে লাভ নাই, স্বপ্ন দুঃস্বপ্ন দেখে লাভ নাই, যে ক্ষমতায় চলে গেছি ক্ষমতায় যেতে পারবো না, সেই জন্য মানুষের জনগণের জীবনে ভোগান্তি এনে এই আন্দোলনের নামে বিভিন্ন এইসব কইরা কোনো লাভ নেই। তারা বসে এটা আলোচনা করা উচিত, এবং কেউ ক্ষমতায় কিন্তু যায় নাই। এই যে নোংরা রাজনীতি, একজন একজনকে ব্লেম করা, চরিত্র হনন করা, ব্যক্তিগত আক্রমণ করা, তারপরে ছোটখাটো নিয়ে আমাদের দেশে ওই যে আমরা বলি না হাই স্কুলে ছেলে মেয়েরা মারপিট করে তুচ্ছ তুচ্ছ ব্যাপার নিয়ে, কে কি বললো কে কি বললো না। এই যে একটা ছেলে বইলা গেল তারেক রহমান, কে যেন বলছে তারেক রহমান নাম নিলেও, আরে ভাই এগুলো আলোচনার ব্যাপার, লোকজন তো কত ভুল স্লিপ অফ টাংও অনেক কথা বলতে পারে, এই যে আমরা দেখতেছি না। এবং আমি জানি বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এটা নিয়ে দুঃখ প্রকাশ করে, এই কিছু কিছু লোকজন আছে পাগলের মতো কথাবার্তা বলে, সকালে এক কথা বিকেলে কথা, এবং কোনো ডিসেন্সি নাই কথার ভিতরে। এই যে মনে করেন ইয়ে যে কথাটা বলছে, এবং আমি এই যে মনি সাহেবের সাথে এগ্রি করি, এই যে কি যেন নাম এক মহিলা এমপি ছিল, সে নীলুফার মনি। এখন আমার কথা বলেন, এই ধরনের কথা বলার কি দরকার? আন্দোলন যখন হইছে তখন কিন্তু ওরা নিজেরাই বলছে যে এখানে তখন কিন্তু একটাই দাবি ছিল এবং একটাই ইয়ে ছিল, ফ্রন্ট ছিল, সরকার একটা ফ্রন্ট এবং অন্য ফ্রন্টে ছিল ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলো, এইভাবে যুদ্ধ হয়েছে এবং সবাই একসাথে হয়ে যুদ্ধ করছে। এখন পরবর্তীতে যার যার উপদলগুলোতে তারা আত্মপ্রকাশ করছে, এইটা তো কোনো দোষের কিছু না, তাদেরকে তো বরঞ্চ ক্রেডিট দেওয়া উচিত যে তারা একসাথে হয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যুদ্ধ করছে। জুলাই বিপ্লবে এই যে শিবিরের কথা বলেন বা অন্যান্য দলের কথা বলেন, তখন এই যে ছাত্ররাই বলছে যে তখন আমরা জানতাম না, পাশাপাশি আমরা কাজ করছি, পাশাপাশি স্লোগান দিছি, রাস্তায় আমরা পুলিশের এগেইনস্টে দৌড়াইছি, কিন্তু আমরা কেউ কাউকে জিজ্ঞেস করি নাই তুমি কোন দলের, তুমি কোন পার্টির। দরকার ছিল না এটা, কারণ তখন এজেন্ডা ছিল একটা, যে সরকার পতন, বা তার আগে ছিল কোটা আন্দোলন। তো এইটা নিয়ে এখন এই যে খোঁচাখুচি কইরা কোনো তো লাভ নাই। এখন আমি গালি দিলাম ডক্টর মুনিরকে, ডক্টর মুনির গালি দিল আমারে, এতে কিন্তু ইয়েটা বাড়ে, কি বলে যেন, নোংরামিটা বাড়ে। কাজেই এগুলোর থেকে বের হয়ে আমাদের আসতে হবে, সুস্থভাবে রাজনীতি করতে হবে। আমার কথা হচ্ছে যে এই আলোচনায় যদি না হয় তাহলে গণভোটে যান, জনগণ রায় দেবে, তারপরে দেশ আগাবে। তারপরে এই তারেক রহমান সাহেব আমি বলবো হি শুড কাম ব্যাক। ওনার আইনি জটিলতা সব শেষ হয়ে গেছে আমি যতদূর জানি। হি শুড কাম ব্যাক, হি শুড নট ডিপেন্ড অন দ্য ওল্ড লিডারশিপ, অসুস্থ লিডারশিপ, লাঠি নিয়ে হাঁটতেছে, অ্যালজাইমার, কথা মনে রাখতে পারে না। হ্যাঁ, উনি এসে ওনার মতো করে দল গুছায়ে তার বাপের মতো, প্রেসিডেন্ট জিয়ার মতো
গ্রামে গঞ্জে হেঁটে হেঁটে মাঠে ময়দানে জনগণের সাথে গণসংযোগ করে সংযোগ স্থাপন করতে হবে, নিজের মতো করে দল গুছাতে হবে। উনি যদি এই যে যারা এখন দেশে বিএনপির, যাদের জন্য বিএনপির বদনাম হচ্ছে, এদেরকে উনি যদি শায়েস্তা না করেন এবং এদের কাছ থেকে এই দলকে রক্ষা না করেন, তাহলে হ্যাঁ, ওনাকে আইনা হয়তো প্রধানমন্ত্রী বানাবে, কিন্তু দলের এবং দেশের 12টা বাজাই দেবে বাকিরা। আমি বলতেছি, আমি কোনো দল করি না, এটা আমি আমার স্টাডি থেকে বলতেছি।